তোমাদের পরীক্ষার আগে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আগে চলতরিৎ চ্যাপ্টারটাকে খুব ভালো করে আর একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা আমি করব। চলতরিৎ পড়ার আগে আমাদেরকে জানতে হবে তড়িৎ জিনিসটা কি। দেখো, তড়িৎ জিনিসটা হচ্ছে কোনো একটা আধানের, ঠিক আছে, কোনো একটা গতিশীল বা কোনো স্থির আধানের এক প্রকার শক্তি যা প্রকাশ পায়। কোনো একটা আধানের কার্য, এটাকেই বলা হয় তোমার তড়িৎ। আধানের সম্পর্কে জানার আগে আমরা একটা ছোট্ট জিনিস জানবো, যেটা আমাদের অতটা লাগেও না, কিন্তু তবু জেনে রাখো যে তড়িৎ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চলতড়িৎ। একটা হচ্ছে স্থির তড়িৎ, যেখানে তড়িৎটা স্থির থাকবে, আর আরেকটা হচ্ছে চলতড়িৎ, যেখানে তড়িৎটা চলমান অবস্থায় থাকবে। এই চলতড়িতের আবার আরেকটা মানে এই চলতড়িৎটাকে আবার প্রবাহী তড়িৎও বলা হয়। স্থির তড়িতের ইংলিশ টার্মটা হয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্স, আর চলতড়িতের ইংলিশ টার্ম হয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি। এটা তোমরা জানো চলতড়িতেরটা, কারণ এটা তোমাদের চ্যাপ্টারই আছে। এটা ক্লাস 10-এ পড়তে লাগবে চলতড়িৎ, আর স্থির তড়িৎ তোমাদের ক্লাস 12-এ পড়তে হবে, এখন এটা জানার কোনো দরকার নেই। তো এবার আমরা আসবো আধানের সম্পর্কে। দেখো, আধানের সম্পর্কে একটা একদম ছোট্ট একটা ডেফিনেশন লিখে দিয়েছি, কি এটাকে পড়ো ভালো করে। বলছে যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তু অপর কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর ওপর তড়িৎ বল প্রয়োগ করে তাকেই বলা হয় তড়িৎাধান। এটা মানে কি, এই যে তড়িৎগ্রস্ত আবার অনাহিত, এই যে তড়িৎগ্রস্ত আছে না, এটাকে আবার আহিতও বলা হয়। এটা কি বলা হয় দেখবে, ব্র্যাকেটে লিখে রাখবে, এটাকে আহিতও বলা হয়। এবার এই আহিত অনাহিত এগুলো কি? আহিত মানেটা কি, অনাহিত মানেটা কি? আহিত, ভালো করে বোঝো, আহিত মানে কি, যার ভিতরে আধান প্রবেশ করেছে। আহিত মানে যার মধ্যে আধান প্রবেশ করেছে। আর অনাহিত মানে কি, যার মধ্যে থেকে আধান বেরিয়ে গেছে, বা হয় বেরিয়ে গেছে, না হলে আধান প্রবেশ করেনি, কোনো আধান প্রবেশ করেনি, সেটা হচ্ছে অনাহিত। আর আহিত মানে কি, যার মধ্যে আধান প্রবেশ করেছে, ঠিক আছে। আর এই আধানের আবার ইংলিশ টার্মটা মনে রাখবে, এটাকে বলা হয় চার্জ, ঠিক আছে, চার্জ বলা হয়, চার্জ, চার্জ। এবার আধান দুই প্রকারের হয়। কি 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 হয়? আধান হচ্ছে দুই প্রকারের, একটা হয়েছে পজিটিভ ধনাত্মক, আর আরেকটা হয়েছে নেগেটিভ ঋণাত্মক। পজিটিভ আধান, নেগেটিভ আধান, ঠিক আছে, ধনাত্মক ঋণাত্মক। এটা তো তুমি বুঝতে পারলে যে আধান যার মধ্যে প্রবেশ করবে সেটা হচ্ছে আহিত, যার মধ্যে প্রবেশ করবে না সেটা হচ্ছে অনাহিত। কিন্তু কিন্তু এবার আধান যে অ্যাকচুয়াল জিনিসটা কি সেটা আমরা জানবো। আধান অ্যাকচুয়ালি হয়েছে একটা অবপারমাণবিক কণা। অবপারমাণবিক কণা, এটাকে ইংলিশে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল। অবপারমাণবিক কণা, সাব অ্যাটমিক পার্টিকেল। এই অবপারমাণবিক কণা জিনিসটা কি? এটা হয়েছে কোন একটা বস্তুর ভেতরে থাকে, ঠিক আছে। বা বস্তুর ভেতরে বলতে তোমরা ভাববে যে কিসে কিসে থাকবে, সব বস্তুরই থাকে। দেখো, তোমরা একটা বেসিক জিনিস বোঝো, একটা বস্তু, ধরো কি এই পেনটাকেই মনে করো, বা আমি প্রথমেই বলছি যে কোনো একটা বস্তু, পেন হোক, আলমারি হোক, ফ্রিজ হোক, মোবাইল হোক, যে কোনো একটা বস্তু কি দিয়ে তৈরি হয়? কোনো একটা নিশ্চয়ই কোনো একটা পদার্থ দিয়ে তৈরি হয়, ঠিক আছে, নিশ্চয়ই কোনো একটা পার্ট দিয়ে তো তৈরি হয় ওটা। এই যে এই পেনটা তো পার্টে পার্টে তৈরি হয়েছে, একেবারে তো এমনি মোটা পেনটা নয় তো। বা তুমি যে কোনো, তোমার মনে করো যে তোমার হাতে ফোনটা একটা পার্ট, মানে পুরোটাই পার্ট, নাকি এটাও পার্টে পার্টে তৈরি হয়েছে, প্রথমে কাঁচ, তারপর পিছনে ক্যামেরা, এখানে সুইচ বাটন। ঠিক সেইভাবে যে কোনো বস্তুই পার্ট 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 বাই পার্ট, পার্ট বাই পার্ট এইভাবে তৈরি হয়। তুমি ভালো করে বোঝো, একটা বস্তুর ভেতরে কি থাকতে পারে? ওটা তো নিশ্চয় একটা পদার্থ দিয়ে তৈরি হয়েছে, পদার্থ। এবার এই পদার্থ থেকে ছোট কি হতে পারে? পদার্থ থেকে ছোট হতে পারে মৌল, মৌলর থেকে ছোট কি হতে পারে? যৌগ। আর এই যৌগর থেকে কি ছোট হতে পারে? পরমাণু। আর পরমাণুর থেকে ছোট, এটা তোমরা সবাই জানো, পরমাণু নিউক্লিয়াস, পরমাণুর ভেতরে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসেই আছে এই জিনিসটা, অবপারমাণবিক কণা। এই কণাটা ওখানেই অবস্থান করছে। তো এটা অত কিছু জানতে লাগবে না যে এটা কোথায় অবস্থান করছে, এসব কিচ্ছু আসে না। তুমি মেনলি মনে রাখবে যে অবপারমাণবিক কণা এটা কি, এটা তুমি মনে রাখবে যে এটা তিনটে আছে, ঠিক আছে, তিনটে পার্ট মনে রাখবে। একটা হচ্ছে পি, পি দিয়ে হয়েছে প্রোটন,
এটা ঠিক আছে, এটা বাংলাতে প্রোটন, ই স্মল ই, ঠিক আছে, এটাকে বলা হয় ইলেকট্রন, আর এটা হয়েছে স্মল এন, এটাকে বলা হয় নিউট্রন। নিউট্রন কিন্তু নিউটন করে দাও না, নিউট্রন, ঠিক আছে। এবার এরাই হয়েছে অবপারমাণবিক কণা, এরা এক একটা কণা, এটা প্রোটন কণা, এটা ইলেকট্রন কণা, এটা নিউট্রন কণা। আধান আধান বেসিক্যালি এদেরই থাকে প্রোটনের আধান, ঠিক আছে। আধান মানে কি, আমরা ইংলিশটা কি জানলাম, চার্জ। তো এদেরই আধানটা থাকে, এরাই মানে প্রত্যেকটা বস্তুতে এরাই বসবাস করে, এদেরই আধান চেঞ্জ, মানে আধান যেটা চেঞ্জ হয়, যে পজিটিভ আধান নেগেটিভ আধান, সেটা এদের দ্বারাই হয়। তো এবার কার কি আধান সেটা জানা যাক। এর কি আধান, এর হচ্ছে পজিটিভ আধান, ঠিক আছে, এর হচ্ছে পজিটিভ আধান। এর কি আধান, ইলেকট্রন, ইলেকট্রনের হয়েছে নেগেটিভ। তোমরা প্রত্যেকেই জানো যে ইলেকট্রন নেগেটিভ, প্রোটনটা জানতে না, পজিটিভ। আর এই যে নিউট্রন, এর কোনো আধান হয় না, আধান হয় না। এবার এখান থেকে মানে এমনি কোনো একটা এমসিকিউ, এসএ কিউ দিতে পারে যে একটি আধানবিহীন কণার নাম বলো, বা এমসিকিউ দিতে পারে, বা এটা শূন্যস্থানপূর্ণ দিতে পারে। এটা বেসিক্যালি এটা মাধ্যমিকে দেবে না, এটা যদি দেয় তো তোমাদের স্কুলে যে এখন সেকেন্ড ইউনিট টেস্ট হবে এখানে দিতে পারে, যে হয়তো শর্ট কোশ্চেনে দিল যে একটি আধানবিহীন কণা, কোনটা, নিউট্রন। এগুলো আধানবিহীন হবে না, প্রোটন হয়েছে পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, আর নিউট্রনটার কোনো আধানই নেই, প্রোটনটা পজিটিভ, তাই ওর মাথায় কি লেখা হয় জানো, ওর মাথায় লেখা হয় পি প্লাস। প্রোটন হয়েছে পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, ইলেকট্রনের মাথায় দেখবে তোমরা লিখবে ই মাইনাস। এটা এখন না হায়ার ক্লাসে আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। খালি এটাই মনে রাখবে, প্রোটনের যে আধান সেটা হচ্ছে পজিটিভ আধান, ইলেকট্রনের হয়েছে নেগেটিভ আধান, আর এর কোনো আধান নেই, খালি এই দুটো মনে রাখবে। আর আরেকটা যেটা নিউট্রন, তার মনে রাখবে যে ওর কোনো আধান নেই, ওর কিচ্ছু নেই, ওকে, ওর কিচ্ছু নেই। যা চেঞ্জেস হবে এদের মধ্যে হবে। বুঝতে পেরেছো আশা করছি। এবার একটা জিনিস তোমাকে বোঝাচ্ছি, যে এই যে আধানের মধ্যেও চুম্বকের মতো আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে। কি করে দেখো, আমি বলছি, ভালো করে বলছি। মনে করো এই একটা বস্তু আছে, আর মনে করো যে ওর পাশেই একটা বস্তু আছে, এর মধ্যে আছে পজিটিভ আধান, ঠিক আছে, পজিটিভ আধান, প্লাস চার্জ আছে এর মধ্যে, ধনাত্মক আধান, ঠিক আছে, ধনাত্মক আধান এর মধ্যে আছে, এর মধ্যে আছে পুরো ঋণাত্মক আধান আছে। এবার তুমি আমাকে ঠান্ডা মাথায় বলো যে পজিটিভ আধান আছে এটা, নেগেটিভ আধান আছে এটা, এরা দুজন কি পরস্পরকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে বলো। যদি তোমরা ছোটবেলা থেকে চুম্বকের খেলা করে থাকো তো তোমরা এটা আরামসে বলতে পারবে, এটার জন্য কোনো সায়েন্স জানতে লাগবে না, এটার জন্য কোনো ক্লাস 7-8 পড়াও লাগবে না, এটা ভাই তোমরা জানো। তুমি বলো আমাকে, মনে করো একটা দণ্ডচুম্বক, মনে করো দণ্ডচুম্বকের এটাকে তুমি ভাবো নর্থ, এটা ভাবো সাউথ, এটা নর্থ আর এই দিকটা সাউথ। এবার তুমি আমাকে বলো, নর্থের সঙ্গে সাউথ আনলে এই দুটো আকর্ষণ করে নাকি নর্থের সঙ্গে নর্থ আনলে আকর্ষণ করে বলো। নিশ্চয়ই নর্থের সাথে সাউথকে কাছাকাছি আনলে তবে এই দুটো আকর্ষণ করবে। আমি যদি নর্থ আর নর্থ কাছাকাছি আনি তাহলে কি হবে, এই দুটো বিকর্ষণ হয়ে যাবে। ঠিক সেইভাবে এখানে যেমনি পজিটিভ আধান আছে, এখানে নেগেটিভ আধান আছে, দুটো আলাদা আধান আছে, তার মানে কি হবে, আকর্ষণ হবে। যদি আধান দুটো সেম আধান হতো তাহলে বিকর্ষণ হয়ে যেত, আধান দুটো সেম হলে বিকর্ষণ হয়ে যেত। আধান দুটো যেহেতু আলাদা আলাদা আছে তাই এখানে কি হবে, আকর্ষণ হবে, এই দুটো কি হবে, আকর্ষণ হবে। এবার মনে করো যে এটা যদি প্লাস চার্জ থাকতো, এই যে এটা যদি প্লাস চার্জ থাকতো তাহলে কি হতো, তাহলে নিশ্চয়ই বিকর্ষণ হয়ে যেত, এটা বিকর্ষণ হতো। ঠিক এদের ধর্মটাও ঠিক চুম্বকের মতোই কাজ করে, চুম্বকের যেমনি আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে, আধানেরও আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে, ঠিক আছে। দেখবে তুমি শীতকালে যখন আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াতাম, ঠিক আছে, মনে আছে তো নিশ্চয়ই, দেখবে শীতকালে দেখবে যখন আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াবো, তারপর দেখবে তুমি কিছু কাগজের টুকরো নেবে, টুকরোর কাছে যখন তুমি চিরুনিটাকে নিয়ে যাবে দেখবে চিরুনিটা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে নিচ্ছে। কেন এটা করছে, কারণ এই যে আমাদের মাথায় আর চিরুনির মধ্যে যে ঘষাঘষি হচ্ছে, এতে কি হচ্ছে, আমাদের মাথাতে যে আধান আছে, আমাদের মাথার মধ্যেও নিশ্চয়ই কোনো আধান আছে, মাথার মধ্যে যে আধান আছে ওটা চিরুনির ভিতরে যাবে, আর চিরুনির মধ্যে যে আধান আছে সেটা মাথার ভেতরে আসবে, যার জন্য কি হবে, এই দুটো আকর্ষণ হয়ে যাবে।
ঠিক এখানেও একই জিনিস হচ্ছে, এই দুটো পজিটিভ আধান আছে, এই দুটো আকর্ষণ হবে না, কারণ দুটো আধান সেম। যেটা আমি নেগেটিভ করেছিলাম ওতে কি হচ্ছিল, পজিটিভের সঙ্গে পজিটিভ আধান আর নেগেটিভ আধান দুটো আলাদা ছিল, তাই আকর্ষণ হয়ে যাচ্ছিল। তো এবার আমরা কি জানবো, এবার আমরা আধান সম্পর্কে বাকি ডিটেলসগুলো জানবো। দেখো, প্রথম এবার আমরা যেটা জানবো আধানের ব্যাপারে সেটা হলো আধানের এককটা কি। এককটা কি আধানের একক। আধানের একক হয়েছে কুলম। ঠিক আছে, এটাকে কি দ্বারা চিহ্নিত, মানে এটা কি দ্বারা চিহ্নিত করা হয়, ক্যাপিটাল সি, স্মল সি না, ক্যাপিটাল সি দ্বারা। এটাকে বাংলাতে বলা হয় কুলম। এটা মনে রাখবে, এটাকে কুলম বলা হয়, এটাকে কুলম বলা হয়। এটা হচ্ছে এর একক এসআই একক কুলম। আর সিজিএস এককটা কি, সিজিএস এককটা হয়েছে ইএসইউ। ঠিক আছে, ইএসইউ বা স্ট্যাট কুলমও বলতে পারো। সিজিএসটা হয়েছে স্ট্যাট কুলম বা ইএসইউ। এবার তোমাদেরকে একটা শর্ট ট্রিক্স শেখাচ্ছি, কি বলো তো, মানে এই যে আধান, মানে যে কোনো এখানে যে কোনো ইউনিট আসুক, আধান আসুক, ভোল্টেজ আসুক, ঠিক আছে, তড়িৎ আসুক বা সময় আসুক, তোমাদের প্রত্যেকেরই সব থেকে বেশি যেখানে কনফিউশন হবে সেটা হয়েছে এইখানটা, এককে হবে। এসআই একক কি, সিজিএস একক কি বুঝতে পারছি না, মনে রাখবে, খালি তুমি চেষ্টা করবে এসআই এককটা মনে রাখার। এসআই এককটা যদি তুমি মনে রাখতে পারো, সিজিএস একক স্ট্যাট কুলম লাগিয়ে দিলে হয়ে যাবে, ওর আগে এককটার আগে একটা স্ট্যাট লাগিয়ে দিলে হয়ে যাবে। এটা করতে পারো, নাহলে সব থেকে ভালো, যেটা সব থেকে ভালো হয় ইএসইউ। আমি এটাই প্রেফার করব, আমি সবসময় প্রেফার করব ইএসইউটা, কারণ এটা প্রত্যেকটার আছে। দেখবে এটা ভোল্টেজেরও ইএসইউ একক আছে, ভোল্টেজেরও আছে, তড়িৎ প্রবাহ মাত্রা নেই, ভোল্টেজেরও ইএসইউ আছে, আধানেরও ইএসইউ আছে। তাই আমি যেটা আমি তোমাদেরকে প্রেফার করবো যে সবসময় ইএসইউটা ইউজ করবে, কখন, যখন সিজিএস পদ্ধতি বলবে। এসআই পদ্ধতিতে জানোই তুমি, এসআই পদ্ধতিতে মনে রাখতে হবে, কারণ ওটা সব প্রত্যেকেরই আলাদা আলাদা আছে। এর আছে কুলম, তারপর যখন তোমরা ভোল্টেজ করবে ওর আলাদা থাকবে, ঠিক আছে, ওটা আমি পরে আসবো। তো যাই হোক, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, মাত্রা, এদের মধ্যে মাত্রাটা খুব একটা আসে না, তবে মনে রাখো এটা কি, আই টি, এর মাত্রাটা হচ্ছে আইটি। এবার এটাও তোমাদের বুঝতে একটু প্রবলেম হবে, কারণ তোমরা এখনো আধানের যে মেন কনসেপ্টটা ওটা এখনো ঢোকোনি। তোমরা মানে হাফ পড়েছো, বাকি হাফ এখনো পড়োনি। বাকি হাফ কখন পড়বে, যখন তড়িৎ প্রবাহ মাত্রা শুরু হবে, তখন তুমি বুঝতে পারবে যেটা কোথার থেকে এসছে। আসলে তড়িৎ প্রবাহ মাত্রাতে একটা ফর্মুলা আছে, যে আই ইকুয়াল টু কিউ বাই টি। দেখবে এই একটা ফর্মুলা আছে তড়িৎ প্রবাহ মাত্রাতে। এবার দেখো, আমি কিসের মাত্রা বার করব, এখানে আমি আধানের মাত্রা বার করবো। আধানকে কি দ্বারা চিহ্নিত করব, কিউ দিয়ে। ঠিক আছে, এটা তুমি এবার মনে রাখবে যে আধানকে কিন্তু কিউ দিয়ে চিহ্নিত করা হয়, কিউ দিয়ে। তো এখানে আমি যদি কিউটা বার করি, তাহলে কিউ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, আই টি। এইভাবে এখানে আইটি ইউনিটটা এসছে। আই দিয়ে হয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর টিটা কি, টিটা হয়েছে সময়। তো এখন এটা জানতে লাগবে না, কারণ মাত্রা সাধারণত এখান থেকে দেয় না, তবু হালকা ফুলকা জেনে রাখো, অতটা এটা লাগে না। আর এখান থেকে কি আসতে পারে এমসিকিউ, এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ বলছি, যেটা আসতেও পারে আর অঙ্কতেও দিতে পারে। ঠিক আছে, তো সেটা হলো যে 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ লিখতে পারো, স্ট্যাট কুলম লিখতে পারো, যেটা ইচ্ছা লিখতে পারো, যেটা তোমার সুবিধা সেটা লিখতে পারো। ঠিক আছে, এটা নিয়ে যেন কনফিউশন না হয়। আমি প্রেফার করছি যেটা মানে একদম সহজ, কারণ ইএসইউ অনেক জায়গায় ব্যবহৃত হয়, ইএসইউটা মনে রাখতে সুবিধা হবে, ইএসইউটা লিখবে। ওকে, তো এই ফর্মুলাটা মনে রাখবে, এটা তোমাদের অনেক সময় এমসিকিউতে দেয়, শর্ট কোশ্চেনে দেয়, শূন্যস্থান পূরণে দেয়, এমনকি অঙ্কতেও কাজে লাগবে। এটা যখন এবার অঙ্ক করবো না আমরা, অঙ্কতেও কাজে লাগবে, তাই এটা মনে রাখবে, এটা মাস্ট, এটা মনে রাখবে, এটা যেন ভুলে যাও না। ঠিক আছে, আসলে এই লেকচারটা আমি অনেক আগেই বানিয়ে রেখেছিলাম, মানে কি এই 2-3 দিন আগে আমি এটা লেকচারটা বানিয়েছিলাম, কিন্তু ব্যাপার হয়েছে কি, সাউন্ড আসেনি, আমার মাইকটা কেন প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য এটাকে আবার পড়াতে হচ্ছে এখন এত গরমের মধ্যে। তার মধ্যে ফ্যান বন্ধ, আর এই গরমের জন্য পড়ানোটা বিশাল কষ্টকর হয়ে গেছে, তাই ক্লাসটা করাতে পারছি না। আমি জানি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট আসছে, আমি চেষ্টা করছিলাম যে যাতে সিলেবাসটাকে কমপ্লিট করতে পারি তার আগে। কুলম্বের সূত্র জিনিসটা ভালো করে বোঝো, কি বলছে দেখো,
বলছে দুটি স্থির বিন্দু তড়িৎ আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। এটা মানেটা কি? বলছে দুটি স্থির বিন্দু তড়িৎ আধানে, এই যে দুটি, যে এখানে একটা বিন্দু আধান আছে, এখানটা একটা বিন্দু আধান আছে, এটার নাম দিলাম Q1 Q1। কেন Q1 নাম দিলাম? আরে ভাই এটা আধান, আধানকে আমি কি দ্বারা ডিনোট করতে বলেছি? কিউ দ্বারা, তাই এটার নাম দিলাম Q1। এখানে তো দুটো আধান আছে, আমি তো শুধু কিউ লিখতে পারবো না, এখানে তো দুটো আধান আছে, তাই একটা আধানের নাম দিচ্ছি Q1, আরেকটা আধানের নাম দিচ্ছি Q2। বুঝতে পেরেছো? আর বিন্দু আধান কেন নিয়েছি? এই যে বিন্দু মতো কেন নিয়েছি? কারণ বিন্দু আধান বলছে স্থির বিন্দু আধান, যেটা স্থির মানে চলাচল করছে না, স্থির আছে। এখানটা একটা আধান স্থির আছে, এখানটা একটা আধান স্থির আছে। তো বলছে কি আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। এদের দুজনের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। এটা সত্যি না মিথ্যা তুমি বলো? মনে করো এখানে একটা চুম্বক আছে, ঠিক আছে? মনে করো আমার হাতে এই একটা চুম্বক আছে, আর এই হাতে একটা চুম্বক আছে, দুটো চুম্বকের পাওয়ার সেম, দুটো চুম্বকেরই পাওয়ার সেম। এর যে আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা, এরও তাই আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা। এবার তুমি মনে করো, ঠিক আছে, তুমি মনে করো যে এই দুটো চুম্বককে আমি এক করে দিলাম, এই দুটো চুম্বককে আমি এক করে দিলাম, তাহলে কি হবে? এদের যে আকর্ষণ বিকর্ষণ বলের মানে যে পাওয়ারটা ছিল, এদের যে ক্ষমতাটা ছিল, সেটা কি হবে? বাড়বে না কমবে? বলো। অবশ্যই বাড়বে। আরে ভাই তুমি মনে করো যে তোমার বাড়ি থেকে তুমি 5 কিলোমিটার পথ যাচ্ছ, ঠিক আছে? 5 কিলোমিটার পথ তুমি যাচ্ছ 10 কিলোমিটার/আওয়ার গতিবেগ নিয়ে, 10 কিলোমিটার গতিবেগ নিয়ে তুমি 5 কিলোমিটার যাচ্ছ। এবার তুমি মনে করো যে তুমি গতিবেগটা দ্বিগুণ করে দিলে, 20 কিলোমিটার করলে, তাহলে তুমি 10 কিলোমিটার স্পিডে তুমি মানে 5 কিলোমিটার যত তাড়াতাড়ি পৌঁছাচ্ছিলে, 20 কিলোমিটার স্পিডে তুমি নিশ্চয়ই তার আগে পৌঁছাবে, তাই তো নাকি? তাই তো হবে। 10 কিলোমিটার বেগে তোমার যদি 5 কিলোমিটার যেতে আধ ঘন্টা লাগে, তো 20 কিলোমিটারে ওটা হাফ হয়ে যাবে, 15 মিনিট হয়ে যাবে। এটাই তো স্বাভাবিক ব্যাপার। ঠিক সেইভাবে এর মনে করে একটা পাওয়ার আছে, এরও তাই পাওয়ার আছে। তো এদের দুজনের পাওয়ার যখন এক হয়ে যাবে, এদের দুজনের পাওয়ার যখন এক হয়ে যাবে, তখন কি হবে? এদের যে আকর্ষণ বিকর্ষণ করছিল সেটা তো বেড়ে যাবে। মনে করো, আমি তোমাকে এইভাবে বোঝাচ্ছি, দাঁড়া। মনে করো মানে ধরো যে প্রথমেই দুটো চুম্বক আলাদা ছিল, তখন কি হচ্ছিল? তখন এই চুম্বকটা থেকে আমি শুরু করছি, এই চুম্বকটা কাছাকাছি যখন কোনো একটা চুম্বককে আনা হচ্ছিল, তো এইখানটা আনলে তবেই আকর্ষণ করছিল। আচ্ছা, সাউথ মেরু দিয়ে দেখায়, সাউথ মেরু দিয়ে এইখানটা আনলে তবেই আকর্ষণ করছিল। এই চুম্বকের ক্ষেত্রেও তাই, এইখানটা আনলে তবেই আকর্ষণ করছিল। কিন্তু এবার কি হবে? যেহেতু এই দুটো চুম্বক এক হয়ে গেছে, এক হয়ে গেছে, তাই কি হবে এবার? এদের যে আকর্ষণ বিকর্ষণ যে ধর্মটা, এটা আরো শক্তিশালী হয়ে যাবে। এবার কি হবে? এবার এখানটা যদি আমি রেখেছি, তাহলেই আকর্ষণ করে নেবে। এতে পাওয়ারটা ইনক্রিজ হচ্ছে, পাওয়ারটা বাড়ছে। আর সেই জন্য এখানে কি হচ্ছে? এখানে আকর্ষণ আর বিকর্ষণ বল পরিমাণের গুণফলের সমানুপাতিক হচ্ছে। পরিমাণের গুণফল মানে কি ভাই? এই দুটোর পাওয়ার, তুমি মনে করো যে এটার মধ্যে এই Q1 এর পাওয়ার হয়েছে 5 কুলম, এই সাপোজ বলছি, এর হয়েছে 5 কুলম, তাহলে 5 কুলম আর 5 কুলম গুণ হয়ে কত হবে ভাই? 5 কুলম আর 5 কুলমকে গুণ করলে কত হবে? 25 কুলম হবে। তো পাওয়ারটা তো ইনক্রিজ হচ্ছে, পাওয়ারটা ইনক্রিজ হচ্ছে কি হচ্ছে না? পাওয়ারটা তো ডবল হয়ে যাচ্ছে। প্রথম সূত্রতে আমরা পাচ্ছি যে আকর্ষণ আর বিকর্ষণ বল, দেখো আকর্ষণ বল হোক বা যেই বলই হোক, একটা তো বল। তো তাহলে এটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? এফ দ্বারা ডিনোট করব। এফ এফ এফটা কি বলছে? পরিমাণের গুণফলের সমানুপাতিক। তাহলে Q1 আর Q2 গুণ হবে, পরিমাণের গুণফল বলেছে, Q1 ইন্টু Q2। তাহলে Q1 Q2 করলাম, সমানুপাতিক, সমানুপাতিকের চিহ্নটা কি ভাই? ভ্যারাইজাস। তাহলে F ভ্যারাইজাস Q1 Q2। তাহলে এটা হয়েছে তোমার 1 নাম্বার সমীকরণটা। ওকে। এবং কি বলছে? এবং মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং কি বলছে? মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার এদের মাঝে একটা দূরত্বটাকে আমাদের পরিমাপ করতে হবে। এবার তুমি বলো আমাকে যে আমরা কি জানি দূরত্ব কত? এদের দুজনের মধ্যে দূরত্ব আমরা জানি? জানি না। তাহলে আমরা কি করবো? এই দূরত্বটাকে চিহ্নিত করব। দূরত্ব আমি মনে করলাম এমনি স্ট্রেট একটা দূরত্ব ধরলাম, এটার নাম দিলাম আমি আর। আচ্ছা, এবার এখানে আমি আর লিখেছি বলে কি আমাদেরকে কি আরই লিখতে হবে? না, কোনো মানে নেই। তুমি এখানে এক্স দূরত্বও ধরতে পারো, তুমি এখানে
অন্য কিছু দূরত্ব ধরতে পারো, ডিও ধরতে পারো, যেটা তোমার ইচ্ছা। তাহলে এবার তুমি আমাকে এটা বলো যে মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলছে আর তড়িৎ আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল। তো এবার তুমি আমাকে একটা ছোট্ট করে একটা কথা বলো, এই একটা চুম্বক মনে করো, দণ্ড চুম্বক, এই একটা চুম্বক মনে করো, ঠিক আছে? এই দুটো চুম্বককে কাছাকাছি আনলে তাড়াতাড়ি আকর্ষণ করবে নাকি একটু দূরে রাখলে তবে তাড়াতাড়ি আকর্ষণ করবে? বলো মা। আমি এখানটা রাখলে তাড়াতাড়ি আকর্ষণ করবে নাকি এখানে রাখবো তাহলে তাড়াতাড়ি আকর্ষণ করবে? নিশ্চয়ই এখানে রাখলে তাড়াতাড়ি আকর্ষণটা হবে। ঠিক সেইভাবে এখানেও একই জিনিস হচ্ছে যে মাঝে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলছে, এখানটা রাখলে তাড়াতাড়ি আকর্ষণ হচ্ছে, কিন্তু এখানে রাখলে কি হচ্ছে? বিকর্ষণ হয়ে যাচ্ছে। এখানে থাকলে এই দূরে করলে কি আকর্ষণ হয় নাকি? দূরে করলে কোনো দুটো চুম্বককে দূরে নিয়ে গেলে কি হয়? বিকর্ষণ হয়ে যায়। যত তুমি কাছে আনার চেষ্টা করবে তত আকর্ষণ করবে। তাহলে কি হবে? কাছাকাছি আনলে আকর্ষণ বল কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আর যখন আমি দূরে নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে? তখন বিকর্ষণ বল বেড়ে যাচ্ছে, আকর্ষণ বল তখন কমে যাচ্ছে। কিন্তু আমরা কি মনে করছি যে কাছে আনলে আকর্ষণ বলটা বেড়ে যায়, আমরা এটা জানি। দূরে নিয়ে গেলে আকর্ষণ বলটা কমে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে ডেরিভেশনটা কি হবে? ডেরিভেশনটা এখানে হবে এফ ভ্যারাইজাস, এখানে কি বলেছে? মাঝের দূরত্বের বর্গ, মাঝের দূরত্ব এটা তার বর্গ, তার বর্গ মানে কত হবে? এটা আর স্কোয়ার হবে। বর্গের ব্যস্তানুপাতিক বলেছে, সমানুপাতিক বলেনি। এর ভ্যারাইজাস আর স্কোয়ার মাত্র সমানুপাতিক হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে? মানে দূরত্ব বাড়ালে আকর্ষণ বল বেড়ে যাবে, দূরত্ব কমালে আকর্ষণ বল কমে যাবে, এটা হয়ে যাচ্ছে। দূরত্ব কমালে আকর্ষণ বল কমে যাচ্ছে আর দূরত্ব বাড়ালে আকর্ষণ বল বেড়ে যাচ্ছে। এটা কি সত্যি না? এটা পুরোপুরি উল্টা হচ্ছে। এটাকে ব্যস্তানুপাতিক দেখাতে গেলে কি করতে হয়? এটাকে 1 দিয়ে ভাগ করতে হবে, 1/r², এটা করতে হবে। তো এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার আমরা কি করব? এবার আমরা এই দুটো ইকুয়েশনকে যে যৌগিক ভেদের ফর্মুলা অনুযায়ী এই দুটো ইকুয়েশনকে সাজাবো। দেখো তোমরা অনেকে এটা জানো না, যারা যারা ভেদের চ্যাপ্টারটা পড়েনি তারা হয়তো একটু প্রবলেম হবে। তো আমি দেখো ছোট্ট করে কনসেপ্টটা দিয়ে দিচ্ছি এখানে। মনে করো একটা এ আছে, ঠিক আছে? মনে করো এ একটা তোমার কোনো একটা ভেরিয়েবল আছে, বি একটা কোনো ভেরিয়েবল আছে, ঠিক আছে? এবার তুমি মনে করো যে এ ভ্যারাইজাস যদি বি হয়, আবার এখানে একটা এ আছে আর আরেকটা ভেরিয়েবল আছে যে সি, যে এ ভ্যারাইজাস সি হয়, এর সঙ্গে বি সমানুপাতিক যদি হয়, মানে এ বাড়লে বিও বাড়বে, এ কমলে বিও কমবে। এর সাথে আবার সি সমানুপাতিক, মানে এ বাড়লে সিও বাড়বে, এ কমলে সিও কমবে। যদি এই দুটো মানে এর সঙ্গে যদি বিও সমানুপাতিক, দেখো তুমি এটা ভালো করে দেখো, এর সাথেই বি সমানুপাতিক, আবার এই এটার সাথেই সি সমানুপাতিক, তাহলে আমরা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি? আমরা এটা লিখতে পারি যে এ ভ্যারাইজাস বি ইন্টু সি। কারণ দেখো এর সাথে বি সমানুপাতিক আছে, আবার দেখো আবার নিচের যে এ আছে এখানে এই আছে, এখানে কি বি আছে, এর সাথে আবার সি সমানুপাতিক আছে। তাহলে কি হচ্ছে? এ ভ্যারাইজাস বি আর সি আছে, এদের দুজনে গুণ হয়ে যাচ্ছে, এদের দুজনের মধ্যে গুণ হয়ে যাচ্ছে, বি ইন্টু সি। ঠিক একই রকম ভাবে, ঠিক সেম টু সেম ভাবে আমরা কি করব? আমরা এখানেও একই কাজ করব। আমরা এদের দুজনের যৌগিক ভেদে অনুযায়ী এদের দুজনের মধ্যে আমরা একই বার করছি। দেখো এ ভ্যারাইজাস Q1 Q2, এবার দেখো 1/r² আছে, এটা ইন্টু 1/r² হতো, 1 আছে উপরে, r² উপরে 1 আছে, তাহলে Q1 Q2 এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? Q1 Q2/r²। এটা আমরা পাচ্ছি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, এটা লিখবে এখানে, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী। এবার দেখো সমানুপাতিকটাকে যদি আমরা হাঁটাই তাহলে কি আনে? একটা কনস্ট্যান্ট আনতে, ওখানেও একই কাজ করতে হয়, কিন্তু ওটা আমি মুছে দিলাম তাই আমি দেখাতে পাচ্ছি না। সমানুপাতিকটাকে এবার যখন আমরা উঠাবো তখন একটা কনস্ট্যান্ট আনবো, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করছি? এফ ইকুয়াল টু, মানে সমানুপাতিকটাকে হাঁটিয়ে আমরা ইকুয়াল টু সাইন আনছি, তখন এখানে আমাদেরকে একটা কনস্ট্যান্ট আনতে হবে। তো এখানে আমি একটা কনস্ট্যান্ট আনলাম কে, ঠিক আছে? কে ইন্টু Q1 Q2/r²। তো এটা হয়েছে আমাদের কুলম্বের সূত্রটা, কুলম্বের সূত্রের যে মেন সমীকরণ হয়েছে এটা। এখানে ব্র্যাকেটে লিখবে যে কে ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক যার মান পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে। কি বললাম? যার মান পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে। এবার দেখো এটা হয়েছে
সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে, কারণ এখানে কে আছে, সিজিএস পদ্ধতিতে এটা আমরা বার করেছি, সিজিএস পদ্ধতিতে এটা আমরা বার করেছি সিজিএস এ। এসআই পদ্ধতিতে এবার আমাদেরকে বার করতে হবে। এসআই পদ্ধতিতে কি হবে, এগুলো যা আছে আছে, এই কেটার জায়গায় একটা চেঞ্জেস হবে। কি হবে দেখো, দেখাচ্ছি তোমাকে। এসআইতে আমাদের হবে এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q2 লিখে দিয়েছি এখানে, Q1 Q2/r²। ওকে, এটা হয়েছে এসআই পদ্ধতিতে, এটা হলো এসআই পদ্ধতি। এখানে এসআই পদ্ধতি যখনই বলবে তখন কে এর জায়গায় এটা বসাতে হবে, আবার যখন সিজিএস পদ্ধতিতে বলবে তখন কে বসাতে হবে, ঠিক আছে, এটা ভালোই মনে রাখবে। এবার তোমরা এখানে একটা তোমরা জিনিস জিজ্ঞেস করতে পারো যে পাই মানে আমরা জানি, পাইয়ের ভ্যালু জানি, এপসাইলন মানেটা কি? এপসাইলন মানে হয়েছে শূন্য মাধ্যমে, এপসাইলন, শুধু এপসাইলন, এখানে কিন্তু এপসাইলন নট আছে, এপসাইলন নিচে যে জিরো মতো দেখছো এটা হচ্ছে এপসাইলন নট। এটা শুধু এপসাইলন নয়, শুধু এপসাইলন কেমন জানো, শুধু এপসাইলন হচ্ছে শুধু এমনি, এর নিচে কিছু থাকবে না। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে তড়িৎ ভেদ্যতা, এটা মানে হয়েছে তড়িৎ ভেদ্যতা। আর এপসাইলন নট মানেটা কি? শূন্য মাধ্যমে, ওই যে বায়ু মাধ্যম শূন্য মাধ্যম হয়, ঠিক সেমনি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এটা এপসাইলন নট আছে মানে কি, এটা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, আর এটা হচ্ছে এপসাইলন, এটা হচ্ছে শুধু তড়িৎ ভেদ্যতা। এবারে এপসাইলন নটেরও একটা ভ্যালু হয়, এপসাইলন নটেরও একটা ভ্যালু আছে, কিন্তু এখন ওটা লাগবে না, এখন ওটা লাগবে না, তবু চাইলে লিখে দিতে পারো। আমি লিখছি, ঠিক আছে, 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার 12, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 12 তোমার হয়েছে নিউটন মিটার স্কোয়ার কুলম -2। এটা হয়েছে এর মানটা, কিন্তু এটা মনে রাখার খুব একটা এখন দরকার নেই, মনে রাখার, কারণ এপসাইলনের ভ্যালু এখানে তোমাকে বসাতে লাগবে না। কেন বলতো? কারণ এই গোটা রাশিরই একটা ভ্যালু আছে, এই গোটা রাশিটারই একটা ভ্যালু আছে, সেটাও তোমাদেরকে বলছি কি, সেটা হচ্ছে 1/4πε0 ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এই যে ইউনিটটা দেখছো এখানে চাপিয়ে দাও, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। তোমাদেরকে এটা মনে রাখার খুব একটা দরকার নেই, ঠিক আছে, এটা সাধারণত তোমাদের দেখবে ওই প্রজেক্ট, ঠিক আছে, ভাই বা মাই বা ওগুলোতে জিজ্ঞেস করে, তাছাড়া এটা জিজ্ঞেস করে না। এটা তোমাদের কিন্তু অঙ্কতে লাগবে, এই জিনিসটা অঙ্কতে লাগতে পারে যদি এসআই পদ্ধতিতে দিয়েছে। তো এসআই পদ্ধতিতে দিয়েছে কিনা কি করে বুঝবে? একক দেখে বুঝবে তুমি, একক, ইউনিট তো জানো তো তুমি ইউনিট কি করে বুঝতে হয়। আর যদি না জেনে থাকো তো আমি একটা অঙ্ক এখন দেখাচ্ছি, শিখে যাবে, ঠিক আছে, একটা অঙ্ক এক্ষুনি দেখাচ্ছি, করে দেখাচ্ছি, শিখে যাবে। কিন্তু তার আগে এই কুলম্বের সূত্রের একটা কি বলে, একটা সীমাবদ্ধতা, এটাও তোমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা জিনিসেরই ভাই একটা লিমিট থাকে, এটা তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকটা জিনিসই একটা লিমিট থাকে, কোনো জিনিস লিমিটের বাইরে যেতে পারে না, সেটা আমরা মানুষ হই কিংবা কোনো সূত্র। ঠিক সেমনি কুলম্বের সূত্রেরও একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা দুটো, খাতায় লেখো। কি কি লিখবে? যে আধান দুটি অবশ্যই স্থির হতে হবে, চলমান, যেটা আমি প্রথমেই বললাম, চলমান হলে চলবে না। দেখো কি লেখা আছে, দুটি স্থির বিন্দু তৈরি আধান। যদি তুমি কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা জানতে চাও না, এই পুরো সূত্রটা মনে থাকলে তুমি পারবে। কেন বলতো? এই পুরো সূত্র, এই যে সূত্র যে আছে, এই সূত্রের এই যে লাইনটা আছে না, এই দুটো লাইনই সীমাবদ্ধ। এই যে এখানে যে শব্দটা আছে, এই যে ওয়ার্ডটা আছে, এটাই তোমার সীমাবদ্ধতা। লিখবে প্রথম যে পয়েন্ট, সেটা তুমি লিখবে যে আধান দুটি অবশ্যই স্থির হতে হবে। দ্বিতীয় পয়েন্ট কি লিখবে? এটা কি ছিল ভাই? এটা তো বিন্দু আধান ছিল, এটা বিন্দু। আধান দুটি অবশ্যই বিন্দু আধান হতে হবে, অন্য কোনো আধান চলবে না, বিন্দু আধান হতে হবে, তবেই কুলম্বের সূত্রেও সীমাবদ্ধ থাকবে। এটার বাইরে যদি হয়, কুলম্বের সূত্র ব্যবহার করা যাবে না। ওকে, এই দুটো পয়েন্ট লিখবে, ব্যাস, এটাই এনাফ, আর এর ব্যাপারে জানতে লাগবে না। এই দুটো পয়েন্ট যদি জিজ্ঞেস করে যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতার
কি কি হতে পারে বা সীমাবদ্ধতা লেখো, এই দুটো পয়েন্ট লিখে দেবে, আরামসে নাম্বার পেয়ে যাবে। একদম সহজে বললাম। অন্য তুমি রেফারেন্স করবে দেখবে এত বড় করে দিয়ে দিয়েছে, অত বড় মনে রাখার দরকার নেই। এই জাস্ট দুটো লাইন তুমি মনে রাখবে যে আধান দুটি অবশ্যই স্থির আধান হতে হবে, আর আধান দুটি অবশ্যই বিন্দু আধান হতে হবে, বিন্দু আধান হতে হবে। তো এবার আমি একটা অঙ্ক দেখাচ্ছি এই সূত্রটা দিয়ে আর এই সূত্রটা দিয়ে। একটাই অঙ্ককে আমি চেঞ্জ করব, প্রথমে আমি এই ফর্মুলাতে করব, তারপর গিয়ে এই ফর্মুলাতে করব। ওকে, আচ্ছা আরেকটা জিনিস মনে করিয়ে দিই যে বায়ু মাধ্যমে, ঠিক আছে, বায়ু মাধ্যম বা শূন্য, বায়ু বা শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু 1 হয়, বায়ু বা শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু 1 হয়। এটাও মনে রাখবে, এটাও মনে রাখবে, সূত্রটা মনে রাখতে হবে। আর তোমার হয়েছে যে এই ফরম্যাটটাও মনে রাখবে। আর এইটা একটু একটু কষ্ট করে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, একটু কষ্ট করে মনে রাখবে। আশা করছি এইটুকু তো মনে থাকবে ভাই। ইউনিটটা ভুলে যাও, ইউনিট এখানে পরীক্ষাতে লিখতে লাগে না, কারণ তোমার যে অ্যান্সারটা বেরোবে, তোমাকে ধরো কি বললো যে এফটা বার করতে, এফটা কি হবে, বল, বলের এসআই একক কি, নিউটন, সিজিএস এককটা কি, ডাইন, আধানের বললাম আমি, আধানটা একটু আগেই বললাম যে এসআই একক কুলম, আর সিজিএস একক স্ট্যাট কুলম, না হলে ইএসইউ। আর স্কোয়ার এটা কি, এটা তো দূরত্ব, দূরত্বর এসআই একক কি হবে, মিটার হবে, সিজিএস একক কি হবে, সেন্টিমিটার হবে। তাহলে অবভিয়াসলি এইটা না লিখলেও চলবে। এখানে কি করছে, এখানে একটু ভেঙে ভেঙে লিখে দিয়েছে, আর কিচ্ছু না, এখানে একটু ভেঙে ভেঙে লিখে দিয়েছে। কি করছে দেখো, নিউটন, নিউটন আছে, মিটার স্কোয়ার আছে, এই যে কুলমটা আছে, এই যে কুলম, এটাকে টু দি পাওয়ার -2 করেছে। আর এটা কিচ্ছু ভাবা দরকার নেই, এটা না মনে না রাখলেও চলবে। এখন বলছি, এখন এটা লাগবে না, হায়ার ক্লাসে লাগতে পারে, এখন লাগবে না। এখন খালি তুমি এইটা মনে রাখবে যে 1/4πε0 ইকুয়াল টু 9 × 10⁹ অবশ্য এটা কিন্তু দেওয়া থাকে কোশ্চেনে, এটা কোশ্চেনে দেওয়া থাকে, তাও আমি বলছি একবার মনে রাখবে। ওকে, তো চলো একটা অঙ্ক এখন করা, অঙ্কটা এখন করছি, ঠিক আছে। অঙ্ক আমি এখন আর লিখছি না, অঙ্কটা তোমাদেরকে স্ক্রিনে পাঠাচ্ছি, দেখো তোমাদের স্ক্রিনে যাচ্ছে অঙ্কটা, ততক্ষণ পড়ো, আমি ততক্ষণ বোর্ডটা মুছে নিই, অঙ্কটা ততক্ষণ পড়ো, ঠিক আছে। 5 কুলম এবং 10 কুলম আধান পরস্পর থেকে 10 মিটার, ঠিক আছে, 10 মিটার দূরে অবস্থিত হলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে, এফটা বার করতে বলেছে। আর দেখো যেটা আমি তোমাদেরকে বললাম, দেখো প্রদত্ত করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো, ইউনিটটা মনে না রাখলেও চলবে, আর যদি প্রদত্ত করে দিয়ে দেয় তাহলে আরও ভালো। তো দেখো অঙ্কটা এবার করা যাক, ঠিক আছে, অঙ্কটা যা যা ডেটা দিয়েছে এটা এখন করা যাক। তো দেখো প্রথমে আমি করছি Q1 ইকুয়াল টু 5 কুলম, Q2 ইকুয়াল টু 10 কুলম, তারপর ডিস্টেন্সটা কত দিয়েছে, ডিস্টেন্সটা দিয়েছে 10 মিটার, আর ইকুয়াল টু 10 মিটার। ওকে, তোমরা কিন্তু লিখবে যে প্রথম আধান, দ্বিতীয় আধান, তারপর এটা লিখবে যে পারস্পরিক দূরত্ব, এইভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে, ঠিক আছে, প্রদত্ত করে লিখে, এখানে উপরে প্রদত্ত লিখে তারপর ওইভাবে লিখতে হবে, কারণ এইভাবে যদি না লেখো তাহলে হাফ নাম্বার 1/2 নাম্বার কেটে নেবে। এটা লিখতে হবে, পরীক্ষাতে লিখতে হবে। তো দেখো Q1 Q2 আর আছে, আমাদের কি বার করতে হবে, এফটা বার করতে হবে। তাহলে আমরা কি জানি, কুলম্বের সূত্রানুযায়ী, এটাও লিখতে পারো বা নাও লিখতে পারো, কুলম্বের সূত্র বলে লিখতে পারো যে এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার আমি যেটা তোমাদেরকে বলছি 1/4πε0, এটা আমি কেন লাগালাম, 10 কুলম আছে, 10 মিটার আছে, এগুলো সব এসআই এককে আছে, দূরত্বের এসআই একক মিটার, আধানের এসআই একক কুলম, সব এসআইতে আছে, তাই আমাকে এটাকে এসআইতেই রাখতে হবে। এই যে বলের মানটা, এটা নিউটন বার করতে হবে, বুঝতে পেরেছো? এবার আমি তোমাকে দাঁড়াও, এটা এই অঙ্কটাকে আমি সিজিএসেও কনভার্ট করে দেখাবো তোমাকে, একটু দাঁড়িয়ে যাও, আগেটা করো। তো নিজেরা ভ্যালু বসাও, ঠিক আছে, এফ ইকুয়াল টু এটার জায়গায় কি বসাবে, এটা বসাবে 9 × 10⁹ যে ভ্যালুটা, যেটা আমরা একটু আগে পড়লাম, তো সেটা বসাতে হবে 9 × 10⁹ ইন্টু Q1 এর ভ্যালু কত, Q1 এর ভ্যালু 5 কুলম, 5 বসাও, ইন্টু Q2 এর ভ্যালু কত, 10 কুলম, 10 কুলম, 10 বসাও। আর নিচে কি হবে, নিচে কি হবে, 10 হবে না 100 হবে, 10 এর স্কোয়ার, আর এর স্কোয়ার আছে, এটা অনেকে খেয়াল করে না, অনেকে আরটাই বসিয়ে দেয়, তাই এটা 100 হবে। তো 10 আর এখানে 100 একটা শূন্য কেটে গেল,
5 2 10। তোমরা জানো যে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি কত হয়, 45 আর 45 কত হয় ভাই, 90 হয়। ঠিক সেইভাবে 4.5 আর 4.5, 4.5 ইকুয়াল টু হয় 9.0। 9.0 মানে তো 9ই হচ্ছে। তাহলে এটা আমরা কি দিয়ে কাটতে পারি, 4.5 দিয়ে কাটতে পারি। এখান দিয়ে কেটে গেল 4.5। তাহলে এটা আমরা কি পাচ্ছি, 4.5 ইন্টু কি আছে 10⁹9, 10⁹9। এটা এফ, দেখো এগুলো কি আছে, ফোর্স আছে, এখানে বল, এটা সব এসআইতে আছে। তো যে বলের যে ইউনিটটা এটাকেও এসআইতেই লিখতে হবে। বলের এসআই একক কি, বলের এসআই একক নিউটন। তো নিউটন, বাস হয়ে গেল। এতটা সহজ ছিল, ঠিক আছে, এটাই অ্যান্সার। এবার এই অঙ্কটাকে আমি কি করছি, এই অঙ্কটাকে সেম অঙ্ক, এটাকে আমি সিজিএসে কনভার্ট করে তোমাদেরকে করতে বলছি, ঠিক আছে। এই 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 অঙ্কটাকে, এই সেম অঙ্কটাকে আমি করতে বলছি, দেখো। আর হ্যাঁ দেখো, আর হ্যাঁ এটাকে না অনেকে আবার কি জানো তো, পায়তাম্য করে। দেখবে বইতে দেখবে এমনি করেছে, দেখবে এটাকে 45 ইন্টু 10⁸8 ওইসব করেছে। তোমাদেরকে একটা কথা বলছি, যদি এই অ্যান্সারটাও কিন্তু ঠিক, যদি তুমি এটাকে সাজাতে চাও তবে সাজাতে পারো, কিন্তু দরকার নেই। এটাও কারেক্ট অ্যান্সার। এবার এটাকে অনেকে এমনি করবে, 45 ইন্টু দেখবে 10⁸8 নিউটন, এইভাবে সাজাতে হবে, এইভাবে না সাজালে নাম্বার দেবে না। ভুল, এটা নাম্বার পাবে তুমি, এই এত দূর তুমি যদি করো ফুল নাম্বার পাবে। এটাও সেম অ্যান্সার। যে টিচার খাতা দেখবে সেও জানে যে এই অ্যান্সার কখনো ভুল হতে পারে না। স্কুলে করতে পারে এমনি, কিন্তু বোর্ডসে এটা করবে না। যখন তোমরা মাধ্যমিক দেবে তখন এমনি করবে না, তখন এটাই কারেক্ট অ্যান্সার। তুমি এটা লেখো কি এটা লেখো, এটা তুমি নাও করলে এখানেই তুমি নাম্বার পাবে, কারণ তুমি ক্যালকুলেশন ঠিকঠাক করে যদি করে এসেছো তো। আর পার্ট মার্কিং তো থাকেই, সেটা আমি পরে ভিডিও বানাবো, সেটা তোমরা তখন বুঝতে পারবে। 1 ইকুয়াল টু 5 কুলম আছে, এটাকে আমি কি করবো, স্ট্যাট কুলম বানিয়ে দিচ্ছি। 5 ইএসইউ লিখে দিলাম। Q2 আছে, এটাকে 10 ইএসইউ করে দিলাম। আর আছে, এটা কি করলাম, 10 সেন্টিমিটার করে দিলাম। এবার দেখি কি অ্যান্সার আসছে। ওকে, তো F ইকুয়াল টু, এখানে কোন সূত্রটা হবে, এখানে কোন সূত্রটা হবে, Q1 Q2 বাই আর স্কোয়ার। ওই যে কে যেখানে আছে কেটা হবে। এবার এখানে আমি আরেকটা টুইস্ট করলাম, কি বলতো, আরেকটা জিনিস তুমি লিখে রাখো। দেখো আমি তোমাকে এটা আমি বলে দিচ্ছি, কিন্তু এটা তোমাকে সাধারণত কেউ বলবে না। আর প্রথমে হয়েছে যে যখনই তুমি সিজিএস একক দেখবে, যখনই দেখবে যে সিজিএস একক আছে, তুমি জেনে রাখবে যে কে এর ভ্যালুটা 1ই হবে, কে না লিখলেও চলবে। কেন? কারণ যখনই সিজিএস একক দেয় না, তখনই দেখবে ওটাকে বায়ু মাধ্যম বানিয়ে দেবে। তুমি লিখে থাকবে, দেখবে উপরে কোশ্চেনে থাকবে শূন্য স্থানে লেখা থাকবে, শূন্য মাধ্যম লেখা থাকবে, না হলে বায়ু মাধ্যম লেখা থাকবে, কিছু একটা লেখা থাকবে। এগুলো লেখা থাকলে কে এর সমান একদমই বসাতে পারে। সিজিএস একক হলেই এটা করবে, এখানে করবে না। এখানে তো কে নেই, এখানে করবে কি, এখানে কে আছে, নেই। সিজিএস এককে এটা করবে। তো আমিও একই কাজ করলাম, আমি এখানে কি করলাম, শূন্য স্থানে করলাম কোশ্চেনটাকে। তো তাহলে এবার আমরা এটাকে সলভ করছি, Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখানে কত হচ্ছে দেখি, F ইকুয়াল টু 5 ইন্টু 10 বাই 100। তো এখানে কেটে গেল, এখানে 5 2 10 কেটে গেল, তাহলে F সমান কত বেরোলো, হাফ। হাফ এটা কি হবে, নিউটন হবে না ডাইন হবে? এখানে কি হয়েছিল, এখানে নিউটন হয়েছিল, ওখানে ডাইন হবে, ডাইন। ব্যাস, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এখানে এই অ্যান্সারটা, আর এখানে হয়েছে এই অ্যান্সারটা। এটা হতে পারে, এটা হতে পারে, এখানে লিখলেও ঠিক হবে। এত পচা গরমে ফ্যান বন্ধ করে, আর সবচেয়ে বড় কথা, আমি পশ্চিমে জেলাতে থাকি, তুমি এটা শুনে অবাক হয়ে যাবে। যারা কলকাতা সাইডে থাকে, কিংবা যারা অন্য অন্য জায়গায় জলপাইগুড়ি ওইসব সাইডে থাকে, তারাই এখন পড়াচ্ছে না, তারাই বলছে গরম। আমি তো পশ্চিমে জেলাতে আছি, তা আমার আবার কত গরম, তুমি দেখতেই তো পাচ্ছ, আমার মুখ টুক দেখে তো বুঝতেই পারছো। তাই আমি তোমাদেরকে বলবো যে যদি আজকের ভিডিওটা থেকে তুমি কিচ্ছু বুঝতে পেরেছো, এতটুকুও তোমার হেল্পফুল হয়েছে, তো একটা লাইক অবশ্যই করে দেবে। আর আশা করছি আমি যা চেষ্টা করলাম ভালো করে বোঝানোর যতটা, তোমরা আশা করছি বুঝতে পেরেছো শেষ মুহূর্তে পর্যন্ত। যখন পার্ট 2 আসবে, তো তোমরা এখানে ক্লিক করলে পেয়ে যাবে।